হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আর আমাদের যে চ্যাপ্টারটা করছিলাম, অর্থাৎ নতুন চ্যাপ্টার এটা আজকে শুরু হচ্ছে, সেটা কি? কোশ্চেন ট্যাগ। এবার দেখো, এটা একটা বলতে পারো একটা বাচ্চা চ্যাপ্টার, তার উপরে একটা খুবই মজাদার চ্যাপ্টার। কীরকম বাচ্চা কেন বললাম? চলো ছোট্ট করে একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নেওয়া যাক। এটা আমেরিকান ইংলিশ। আমরা জানি, আমরা যে ভারতে যে ইংলিশটা বেসিক্যালি ইউজ করি, সেটা কোন ইংলিশ? সেটা ব্রিটিশ ইংলিশ। কারণ আমাদের দেশে হিস্ট্রি তোমরা জানো, ঠিক আছে, ব্রিটিশরাই এসে এখানে একটা সময় কলোনি বানিয়েছিল। তো সেই তখন থেকে আমাদের এখানে কি চলছে? ব্রিটিশ ইংলিশটা কিন্তু চলছে জেনারেলি, ঠিক আছে। হ্যাঁ, এখন অনেক রকমভাবে মিক্স হয়ে গেছে, অনেক কিছু চলে এসেছে নতুন নতুন, আমেরিকান ইংলিশের কিছু পার্ট আমরা নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা হলো এই কোশ্চেন ট্যাগ। এবার এটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে বলা যায় মানে দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার কিন্তু এই কোশ্চেন ট্যাগ। কেন? তোমরা একটু পরে যখন আমরা আলোচনা করব, প্রশ্নগুলো আলোচনা করবো, তখন দেখলে বুঝতে পারবে এতটাই সহজ জিনিস এটা, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। এটা বেশি না, হয়তো একটা বা দুটো ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক আজ কতদূর আমরা শিখতে পারি। তো চলো বেশি দেরি না করে একদমই শুরু করি। তার আগে সবার জন্য একটা ভীষণ বড় সড়ো গুড নিউজ, যেটা তোমাদের আমি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে, যারা যারা টেলিগ্রামে নেই জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো আমি মোটামুটি এখানে কিন্তু সবাইকে বলেছিলাম যে পিনাকেল, এই যে পিনাকেল তোমরা জানো, পিনাকেল পাবলিকেশন বা আরও বিভিন্ন পাবলিকেশন আছে যারা কি করে এসএসসির বা বিভিন্ন এক্সামের কি করে, সমস্ত মোটামুটি বলতে পারো 5 বা 6 বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো কিন্তু এক জায়গায় অ্যাসেম্বল করে তারা একটা বই বার করে, ঠিক আছে। এইবার অর্থাৎ এই যে বইটা দেখো, 7th এডিশন পিনাকেলের, তোমরা যদি লক্ষ্য রাখো দেখবে কিছুদিন আগেই লঞ্চ হয়েছে 7th এডিশন ইংলিশটা, ঠিক আছে। তো এখানে মোটামুটি আছে কতটা, 7600 প্লাস। এখানে কিন্তু টিসিএস এমসিকিউ মানে এসএসসির যে টিসিএস প্যাটার্নে যেগুলো হয়, তো ইংলিশেরই কিন্তু এখানে 7600 প্লাস এমসিকিউ আছে। এবং আমি কি বলেছিলাম, অনেক কিন্তু তোমাদের বলছি, আজকে ফাইনাল জানিয়ে দিচ্ছি, এটা অলরেডি আমি আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সব গ্রুপে শেয়ার করেছি। তো তোমাদেরও ছোট্ট করে একটু বলে দিই, ঠিক আছে। কি হবে এখানে আমাদের এই চ্যানেলেই তোমরা দেখতেই পাচ্ছ ফ্রি প্র্যাকটিস ব্যাচ এবং কমপ্লিট পিনাকেল সলিউশন। অর্থাৎ এই বইতে যা যা মোটামুটি তোমার এমসিকিউ আছে, যা যা পিওয়াইকিউ আছে, সেই কিন্তু কমপ্লিট সলিউশন হবে। অর্থাৎ এই যে পার্টিকুলার সেগমেন্টটা, তোমরা যারা এসএসসির বিভিন্ন এক্সাম দিচ্ছ, সেটা সিজিএল হতে পারে, সিপিও হতে পারে, সিএইচএসএল, এমটিএস, জিডি, প্রত্যেকটা এক্সামের জন্য এটা কিন্তু হেল্পফুল হবে। এবং সবথেকে বড় কথা ভাই, কমপ্লিটলি বাংলায়, এবং বাংলায় এটা কিন্তু প্রথমবার, বাংলা ইউটিউবে প্রথমবার তোমরা এখানে পাবে, যেখানে কমপ্লিট একটা সিরিজ। তোমরা হয়তো দু একটা এক্সামের পিওয়াইকিউ সলিউশন দেখেছো, কিন্তু এখানে কমপ্লিট সিরিজ হবে এবং চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস হবে। তো তোমরা জানো আমাদের এই যে পার্টিকুলার যে ক্লাস তোমরা এই মুহূর্তে করছো, ইংলিশ বুস্টার কোর্স, এখানে আমরা কি করেছিলাম, ইংলিশ বুস্টার কোর্স তোমাদের এই যে থিওরি পোর্শনটা ইংলিশের কমপ্লিটলি ফ্রি দিয়েছিলাম। এরপর আমরা কি করছি, এরপর তোমাদের যেটা আরও একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হলো প্র্যাকটিস। তোমরা জানো যে শেখার পরেও যত আমরা বেশি প্র্যাকটিস করবো, তত বেশি আমরা পিওয়াইকিউ নিয়ে আলোচনা করব, তত বেশি আমাদের কিন্তু এক্সামের জন্য আমাদের প্রিপারেশনটা ভালো হবে। এবং অবভিয়াসলি লাস্টে প্রচুর পরিমাণে প্র্যাকটিস, আমি নিজেও বলেছি বারবার তোমাদের প্র্যাকটিস করতে। তো অনেকে বলেও ছিলে, ঠিক আছে, অনেকের আমি জানি তোমাদের প্রয়োজন আছেও এটার। সুতরাং বা বলতে গেলে তোমাদের এটা অবশ্যই হেল্পফুল হবে। সেই জন্য কি করেছি, কমপ্লিট পিনাকেলের যে সলিউশন, আসলে পিনাকেল সলিউশন বলতে আর কিছুই না, তোমাদের লাস্ট 5 ইয়ার্সের এসএসসির ইংলিশ পিওয়াইকিউ, অর্থাৎ শুধু এসএসসিরও যতগুলো এক্সাম হয়, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, সিপিও, তারপর ফেজের যে এক্সামগুলো, সমস্ত এক্সামের কিন্তু, বা স্টেনোগ্রাফার, তাদের যে পিওয়াইকিউ, সেগুলো চ্যাপ্টার ওয়াইজ এখানে আমরা সলভ করব, ঠিক আছে। ক্লাস হবে এক্সাম কমরেডসের ইউটিউব চ্যানেল, মানে তোমরা এই মুহূর্তে যে চ্যানেলে দেখছো, বা যদি কেউ ফেসবুকে ক্লাসটা দেখে থাকো, পরবর্তী হয়তো দেওয়া হয় ফেসবুকে, তারা কি করবে, চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেলে, নাম দেওয়া আছে, ঠিক আছে। তারপর কি সমস্ত ক্লাস নোট, মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা যদি মনে করো যে ক্লাস নোটগুলো কোথায় পাবো, ভাই টেলিগ্রামে দেওয়া হবে। কোন টেলিগ্রাম? দেখো এখানে দেওয়া আছে, এখানে একটা তোমাদের টেলিগ্রাম আইডি দেওয়া আছে। কি করবে, টেলিগ্রামের সার্চ বাটনে গিয়ে লিখবে @SSC_, তারপরে এক্সাম কমরেডস, দেখবে একটা টেলিগ্রাম চ্যানেল পাবে, ঠিক আছে। সেই চ্যানেলটাই তোমরা
জয়েন হয়ে যাবে, ঠিক আছে। সেখানে দেওয়া হবে লাইভ ক্লাস হবে, প্রতিটা ক্লাস লাইভ হবে, ঠিক আছে। অর্থাৎ তোমরাও কিন্তু সেখানে সরাসরি ইন্টারাকশন করতে পারবে, কমেন্ট করা, আদার্স যেসব কথা বলা সেটা বুঝতে পারলাম না সেগুলো। এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু ডেইলি মক টেস্ট, অর্থাৎ ইংলিশের মক টেস্ট এবার কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপেই নেব, ঠিক আছে। এগুলো তো আমরা প্র্যাকটিস করছি, এক্সট্রা নতুনগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে সেগুলো আলোচনা করব। অর্থাৎ বুঝতে পারছো এসএসসির অ্যাসপিরেন্টদের জন্য বাংলা ভাষাতে প্রথমবার এত বড় আমরা একটা স্টেপ নিয়েছি। দেখো 7,000+ এমসিকিউ কম ব্যাপার না, যথেষ্ট সময় লাগবে নাও বলছি না আমি, কিন্তু যদি কেউ এটা কমপ্লিট করতে পারো সিরিজটা, তোমাদের আলাদা প্লেলিস্ট বানিয়ে দেওয়া হবে, সেই সিরিজের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট যখন সলিউশন করাবো আশা করছি প্রত্যেকের হেল্প হবে। সুতরাং যারা যারা ক্লাসটা করতে চাইছো এক কাজ করবে, আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো এই টপিকটার উপরে, তোমরা একটু ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে। যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তোমাদের বন্ধুরা যারা প্রিপারেশন তাদের সঙ্গে শেয়ার করে দিও। এইবার কথা হলো স্যার এসএসসি তো হলো, এরপর চাপ নিও না, পিএসসির জন্য টার্গেট পিএসসি 2025 পিএসসির এক্সামগুলোর জন্য কি হচ্ছে, রেডি রেকনার ব্যাচ। এটা কি না, এটাও কিন্তু তোমাদের ফ্রি ইউটিউব ব্যাচ, অর্থাৎ এটাও তোমাদের একই সাথে সাথে আসছে কোথায়, এই প্ল্যাটফর্মেই, এই ইউটিউবেই। আচ্ছা এসএসসি হলো, পিএসসি হলো, আর কি পড়ে থাকলো, সামনে হিউজ ভ্যাকান্সি আনছে রেল, তাই তো। অর্থাৎ এই যে টার্গেট রেলের যে রেল তৎকাল ব্যাচ, এটাও কিন্তু দেখো তোমাদের ফ্রি ইউটিউব ব্যাচ, কমপ্লিটলি ফ্রিতে তোমরা কিন্তু এই ব্যাচটাও এই চ্যানেলে অ্যাভেল করতে পারবে। এটা কিছুদিন পর থেকে শুরু হবে। এখানে কি হবে, আমাদের যে পিএসসি দেখো হিস্ট্রি এখানেও লাগবে ওখানেও লাগবে, তাই তো। তো আমরা কি করেছি, যখন আমরা পিএসসি ওরিয়েন্টেড ক্লাস বলতে এই ব্যাচের মধ্যে আমরা থিওরি পোর্শন কভার করব, আর এদিকে আমরা দেখব এমসিকিউ, এবং সেটা জেনারেলি আমরা কি করব, রেল ওরিয়েন্টেড এমসিকিউ গুলো আলোচনা করবো। এবং তোমরা জানো যে এমসিকিউ যখন আমরা একটা এক্সামের জন্য প্রিপারেশন নিই তখন অন্যান্য সমস্ত এক্সামেই কম বেশি কাজে লেগেই যায়। ঠিক যেরকম এই ব্যাচটা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, মানে শুধুমাত্র এসএসসির এক্সামের জন্য না, তুমি যদি ডাব্লিউবিপিএসসির যে কোনো এক্সাম, ক্লার্কশিপ হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস আছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস আছে, প্রত্যেকটা এক্সামের জন্য এটা কিন্তু অবশ্যই তোমাদের হেল্পফুল হবে, ঠিক আছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি ক্লাসে আজকে। আর যদি কেউ মনে করো না ডেসক্রিপটিভ ব্যাচ নেবে, আমাদের ডেসক্রিপটিভ 2.0 যে ব্যাচটা অলরেডি 4 তারিখ থেকে শুরু হচ্ছে, তোমরা কিন্তু প্রত্যেকে এখানে এনরোল করতে পারো। দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে, ঠিক আছে, 9143886331। এইবার আর কথা না বাড়িয়ে, অনেক কিছু বললাম, তোমাদের ইনফরমেশন কিছু দেওয়ার ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। চলো এইবার চলে আসি আমাদের মেন ক্লাসে, ঠিক আছে। কি বলেছে, কোশ্চেনটা শুরু করার আগে আমরা ভাই বস্তুটা কি একটু জানতে হবে। তোমরা জানো আমি প্রত্যেকটা ক্লাসে কি করি, আগে একটু বেসিকটা আলোচনা করে নিই, তাই না। আগে একটু বেসিকটা আলোচনা করে নিই, তারপর আমরা নিয়মে তো অবশ্যই আসবো। 1 মিনিট দাঁড়াও, ফোকাসটা আই থিঙ্ক একটু ডিস্টার্ব করতে পারে, আশা করি এবার ঠিক আছে। চলো দেখে নিই কি বলেছে। এখানে দেখো একটা কি দেওয়া আছে, আমি ধীরে ধীরে পরপর তোমাদের সাথে আলোচনা করছি, কিন্তু আপাতত দেখে নিই এখানে কি দিয়েছে। দেখো একটা সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এবার এটাকে আমরা কি বলি, এই পার্টিকুলার যদি আমরা স্ট্রাকচারটাকে লক্ষ্য করি, দেখো প্রথমে একটা কিছু বলা আছে, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে আমরা বলতে পারি, তাই না। তারপর একটা কমা দেওয়া থাকবে, অবভিয়াসলি এখানে একটা কিন্তু কমা থাকবে। যদি এই প্যাটার্নে আসে, যদি কোশ্চেন ট্যাগের প্যাটার্নে আসে তাহলে একটা কমা থাকবে। তারপর একটা ছোট্ট পোর্শন থাকে, এটাকেই আমরা বলি কি, কোশ্চেন ট্যাগ, ঠিক আছে। তো আগে স্ট্রাকচারটা জেনে নিই, তারপরে কি বস্তু কেমন ভাবে কাজে লাগে সেগুলো আমরা আলোচনা করব। অর্থাৎ আমি বলতে পারি যে শি ইজ আ ট্যালেন্টেড অথর, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ভাই স্টেটমেন্ট, ঠিক আছে। খুব সহজ চ্যাপ্টার, কোনো চাপ নেবে না। হ্যাঁ শুধুমাত্র তোমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন টেন্স ক্লিয়ার থাকে। আমি প্রতিটা ক্লাস যখন বেসিক ক্লাসগুলো করাই বারবার করে বলি ভাই বেসিকগুলো ভালো করে করো, তাহলে এগুলোর কোনো চাপ লাগবে না, ঠিক আছে। তাহলে এটা হলো একটা স্টেটমেন্ট, আর এই পার্টিকুলার পোর্শনটাকে বলা হয় কি, কোশ্চেন ট্যাগ। এবং এই জায়গাটাও কিন্তু বেসিকগুলো ভালো করে শুনে নাও এই চ্যাপ্টারেরও, কারণ একটু পরে গিয়ে তোমার গন্ডগোল হতে পারে, আর যদি এটা ক্লিয়ার থাকে কোনো সমস্যা এখান থেকে হবে না। দেখো কি বলতে চেয়েছে বা কি বলেছে, চলো দেখে নিই। এই পোর্শনটাকে আমরা বলছি স্টেটমেন্ট। স্টেটমেন্টের মধ্যে কি থাকবে, কোনো কিছু একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, আর কোনো একটা বিবৃতি দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে কি বলেছে, শি ইজ আ ট্যালেন্ট, আমি
আচ্ছা, ট্যালেন্টেড অথার মানে আমি একটু মজা করে মাঝে মাঝে ট্যালেন্টেড কথাটা বলি, ঠিক আছে, বা ট্যালেন্টেড, তো সেটাই বেরিয়ে যাচ্ছে। তো আসলে কিন্তু ট্যালেন্টেড বলে কোনো ওয়ার্ড হয় না, ট্যালেন্টেড এটাই ঠিক আছে। চলো, তাহলে শি ইজ এ ট্যালেন্টেড অথার, সে একজন কি, সে একজন প্রচন্ড প্রতিভা সম্পন্ন লেখক বা লেখিকা, ঠিক আছে। তো এটা বলার হলো, তারপর একটা কমা দিয়ে এই পোর্শনটা হলো বললাম তোমাদের কোশ্চেন ট্যাগ, এটা আমাদের জেনারেলি এক্সামে লিখতে হয় বা এখান থেকেই প্রশ্নটা আসে। এইবার ওই কোশ্চেন ট্যাগ লেখার একটা নিয়ম আছে, একটা না অ্যাকচুয়ালি বেসিক্যালি 4-5টা নিয়ম আমাদের ফলো করতে হয়, একদম সহজ ভাই, কোনো রকম চাপ নেবে না, ঠিক আছে। তো কি কি থাকে এখানে দেখে নিই। স্টেটমেন্টে দিয়ে আমি এগোচ্ছি না আপাতত, আমি আপাতত কোশ্চেন ট্যাগটাকে নিয়ে আলোচনা করছি, দেখে নাও কি কি থাকে। প্রথম কথা হলো লাস্টে অবভিয়াসলি একটা কি থাকবে, একটা কোশ্চেন মার্ক থাকবে। কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন তোমরা যেটাকে বলো প্রত্যেকেই জানো, সেই একটা কোশ্চেন মার্ক থাকবে। তার আগে কি থাকবে, তার আগে একটা প্রোনাউন থাকবে। এখানে অবশ্যই প্রোনাউনই থাকবে, অন্য কিছু থাকা পসিবল না। মাথায় রাখবে প্রোনাউন ছাড়া এখানে অন্য কিছু বসতে পারে না, লাস্টে কোশ্চেন মার্ক ছাড়া কিছু বসতে পারে না। আর তার আগে এই যে পার্টিকুলারলি পোর্শনটা, এখানে একটা কি থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, এখানে একটা অক্সিলারি ভার্ব থাকবে। এই হলো তোমার বেসিক প্যাটার্ন কোশ্চেন ট্যাগের মধ্যে। এটা চেঞ্জ হতে পারে, এখানে ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু দিতে পারে, সেটা আমরা একটু পরে আলোচনা করছি, ঠিক আছে। এইবার দেখে নাও আর কি হতে পারে। 1 মিনিট দাঁড়াও একটু। আমি ঠিক বুঝতে পারছি না, এটা ক্যামেরার প্রবলেম হচ্ছে নাকি আমাদের ডিসপ্লেটার একটু প্রবলেম অবশ্য হতে পারে। চলো দেখে নিই। আশা করি তোমরা বুঝতে পারছো লেখাটা, ঠিক আছে, একটু ঝাপসা হলেও বুঝতে পারবে। এইবার কি কি জিনিস মাথায় রাখতে হবে, খাতায় লিখে নেবে। 1 নাম্বার পয়েন্ট এটা লিখবে যে কোশ্চেন ট্যাগের মধ্যে, আমি যখন কোশ্চেন ট্যাগ বলছি না তখন কিন্তু পুরো সেন্টেন্সটাকে বোঝাচ্ছি না, শুধুমাত্র লাস্টের এইটুকু পোর্শন। কোশ্চেন ট্যাগের মধ্যে দুটো ওয়ার্ড থাকবে, এটা ভালো করে মাথায় রাখবে। দুটোর থেকে একটা কমবেও না, একটা বাড়বেও না। কি বললাম, একটা কমবেও না, একটা বাড়বেও না। ক্লিয়ার? আর কি আছে লাস্টে, যেটা বললাম অবভিয়াসলি একটা কোশ্চেন মার্ক থাকবে। তার আগে কি থাকবে, একটা প্রোনাউন থাকবে। এইবার এই প্রোনাউনটা কোন প্রোনাউন বসাবো আগে সেটা আলোচনা করে নিই। দেখো, এরপর যেটা নিয়ম হলো, আমি যদি সেকেন্ড রুল আকারে আমি বলি, তাহলে সাবজেক্ট, এই স্টেটমেন্টের যে সাবজেক্ট, স্টেটমেন্ট যে পোর্শনটা বললাম, এই স্টেটমেন্টের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের রিলেটেড কোনো প্রোনাউন ওখানে থাকবে। মানে দেখো এখানে তো সাবজেক্ট আকারে শি একটা প্রোনাউন এখানেই দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু যদি এখানে প্রোনাউন না থাকতো, যদি এখানে প্রোনাউন না থাকতো, হয়তো বললাম মাই মাদার ইজ আ ট্যালেন্টেড অথার। তো মাই মাদার, আমি আমার মাকে বোঝানোর জন্য বা আমার কোনো ফ্রেন্ড, হয়তো কোনো বন্ধুকে বা কোনো বান্ধবীকে বোঝাতে চাইছি, বা আমার বোনকে, আমার দিদির কথা বোঝাতে চাইছি, অবভিয়াসলি তাদের ডিনোট করার জন্য তাদের সাথে রিলেটেড যে প্রোনাউন, সেটা কি হবে, সেটা কিন্তু এই শি, এটাই কিন্তু হবে, তাই না। আমি যখন বলবো সে আমার দিদি, তো সে এখন কোথায় আছে, সে এখন হয়তো বললাম পড়াশোনা করছে, তো সেখানেও কিন্তু আমি শি কথাটা ইউজ করব, ওখানে হি বা ইউ অন্য কিছু জেনারেলি হয় না, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারলাম যে স্টেটমেন্টের যে সাবজেক্ট, 2 নাম্বার নিয়ম কি, 2 নাম্বার নিয়ম হলো স্টেটমেন্টের যে সাবজেক্ট আর কোশ্চেন ট্যাগের যে প্রোনাউন, এই প্রোনাউনটা কি অনুযায়ী হবে ভাই, এই প্রোনাউনটা হবে এই সাবজেক্টের সাথে রিলেটেড, অর্থাৎ এই সাবজেক্টকে যেন বোঝানো হয়। ক্লিয়ার? দেখো এখানেও সেটাই হয়েছে, শি ইজ আ ট্যালেন্টেড অথার, সে একজন কি বলবো, প্রতিভাবান বা প্রতিভাশালী লেখিকা। তারপরে এখানে দেখো সেই শি, আমি এক্স্যাক্টলি ওটাই লিখেছি। যদি এখানে আমি বলতাম যে মাই সিস্টার ইজ আ ট্যালেন্টেড অথার, এখানে আমি লিখতাম কি ইজন্ট শি, কারণ আমার সিস্টার যেহেতু সে আমার বোন, সে যেহেতু মেয়ে, সুতরাং তার জন্য আমি শি লিখবো। যদি বলতাম মাই ব্রাদার ইজ আ ট্যালেন্টেড অথার, তোমরা কমেন্টে জানাবে কিন্তু প্রত্যেকে, তখন কি লিখতাম,
তখন কিন্তু এখানে আমি শি লিখতাম না, এখানে লিখতাম কি হি। কেন ভাই, আমার ভাই তো ছেলে, আমি বলেই দিচ্ছি আমার ভাই, সুতরাং সেটা ছেলেই হবে। যদি যদি আমি বাই এনি চান্স এখানে অন্য কিছু বসিয়ে দিই, যেমন যেমন আমি নিজেকে একটু বললাম যে আই অ্যাম এ ট্যালেন্টেড অথার, তাহলে কি হবে, তাহলে কিন্তু এখানে আই বসবে। ক্লিয়ার? তাহলে এখানে আই বসতো। যদি বলতাম উই আর ট্যালেন্টেড অথার্স, তাহলে কি হতো, এখানে এখানে উই বসতো। ক্লিয়ার? এবং মনে রাখবে সাবজেক্টিভ কেসেই বসবে, অবজেক্টিভ কেস কিন্তু হবে না, অর্থাৎ এখানে ইজন্ট হার হবে না, ইজন্ট বা আরএন্ট আস হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর হলো সাবজেক্টের, সরি স্টেটমেন্টের, আমি এখানে এসটি লিখে দিই, তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। স্টেটমেন্টের যে সাবজেক্ট, এটা হলো 3 নাম্বার নিয়ম। আমরা বলতে পারি কি, স্টেটমেন্টের যে অক্সিলারি ভার্ব, স্টেটমেন্টের যে অক্সিলারি ভার্ব তোমরা কি করবে, কোশ্চেন ট্যাগে সেম অক্সিলারি ভার্ব ইউজ করবে, কোনো রকম চেঞ্জ এখানে কিন্তু তোমরা করবে না, কোনো রকম চেঞ্জ এখানে করবে না। দেখো এখানে শি ইজ আছে, তো আমি এখানে ইজ রেখেছি, কিন্তু এখানে আছে কি ইজ, সুতরাং আমি এখানেও ইজ রাখবো, অন্য কোনো কিছু পাল্টাবো না। ক্লিয়ার? এবং তোমরা জানো জেনারেলি যদি এখানে বলতাম মাই সিস্টার, তো মাই সিস্টারের সঙ্গে এখানেও ইজ বসতো, আর অবভিয়াসলি এখানে তাহলে ইজ বসাতে কোনো সমস্যা নেই। সাবজেক্টের সঙ্গে যে কোশ্চেনটা মানে যে অক্সিলারি ভার্বটা বসতে পারে সেটা আমি দুই জায়গাতে সেম রাখবো। তাহলে আমাদের 3টে বেসিক রুল বলতে পারি এখানে হয়ে গেল। আর কি আছে ভাই? আর যদি কিছু নিয়ম বলি, এইটা হলো আমাদের এবার মোস্ট ইম্পর্টেন্ট রুল। কি? দেখো খুবই মজাদার, কেন তোমাদের বলছিলাম সহজ এবং মজাদার, সেটা হলো যদি বলি আমি 4 নাম্বার নিয়ম, নাম্বারের দিকে কেউ ফোকাস করবে না। ঠিক আছে, আমি হয়তো অন্য ক্লাসে গিয়ে হতেই পারে না যে 1 নাম্বারটা তো 4 নাম্বারে পড়ালাম, 4 নাম্বার 1 নাম্বার পড়ালাম, নাম্বারের দিকে কোনো সময় ফোকাস করবে না। আমিও সত্যি বলতে মনে রাখি না, এটা নিউটনের ল অফ মোশন না যে আমাকে মনে রাখতে পারছে 1 নাম্বার কোনটা 2 নাম্বার কোনটা। ভাই নিয়ম মনে রাখা নিয়ে কথা, নাম্বার ইম্পর্টেন্ট না। যদি এখানে হচ্ছে কি, যদি স্টেটমেন্ট, এসটি বলতে আমি স্টেটমেন্টকে শর্টে লিখছি, ঠিক আছে, যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয়, কি বললাম, যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগ হবে কি নেগেটিভ। যারা এই চ্যাপ্টারটা আগে অলরেডি একটু আধটু হলেও পড়েছে তারা অলরেডি জানোই, আমি মানে সে তাদের ক্ষেত্রে সমস্যা হবে না। হ্যাঁ, আর ঠিক অপোজিটটা 5 নাম্বার নিয়ম যদি আমি বলি, যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগ হবে কি, তোমরা বলো তো, হবে এটা অ্যাফার্মেটিভ। ক্লিয়ার? চলো দেখে নিই যে 5টার বেসিক নিয়ম লিখলাম সেগুলো একটু মিলিয়ে নিই ঠিকঠাকভাবে আমাদের এখানে আমরা অ্যাপ্লাই করেছি কিনা বা অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। আচ্ছা চলো, প্রথম বলেছি যে কোশ্চেন ট্যাগে দুটো ওয়ার্ড থাকতে পারে, তবে থাকতে পারবে না। দেখো এখানে তোমার মনে হতেই পারে যে ইজন্ট শি, 3টে হয়ে যাচ্ছে না, 3টে হতো তখন যদি এটাকে আমি ইজ নট শি লিখতাম, যদি এভাবে লিখতাম তাহলে দেখো 3টে, এটা একটা এটা একটা এটা একটা, এভাবে আমি লিখতে পারবো না, এভাবে লিখতে পারবো না। কি করতে হবে, এই দুটোকে জুড়ে দেখো এখানে আমি একটা শব্দ বানিয়েছি ইজন্ট শি। ক্লিয়ার? তাহলে এটা একটা শব্দ, এটা একটা শব্দ, হ্যাঁ দুটো শব্দ আছে, এই নিয়মটা আমাদের মিলে গেছে। তারপর দেখি আর কি আছে। সেকেন্ড বলেছে স্টেটমেন্টের যে সাবজেক্ট এবং কোশ্চেন ট্যাগের যে প্রোনাউন, সেই দুটো যেন একই ব্যক্তিকে বোঝানো হয়। ক্লিয়ার? তাহলে দেখো এখানে দিলাম শি, এখানেও শি, দুটোই প্রোনাউন, তো সমস্যা নেই কোনো। যদি এখানে কোনো নাউন থাকতো, মাই মাদার, মাই ফ্রেন্ড, ঠিক আছে, যদি মাই ফ্রেন্ড লিখে তোমার অপশন থাকতে হতো না, যে সেটা হি হতো তো শিও হতে পারতো। আর যদি কোনো নাম দিয়ে দেয়, হয়তো বললো যে কি বলবো, কোনো একটা নাম হয়তো দিয়ে দিল, কোনো যদি কোনো নাম দেয় তো রাহুল বললো, তো রাহুল নামটা কি হবে, হি হবে। যদি কোনো মেয়ের নাম দিয়ে দিল, ধরো হয়তো বললো দিশা, যে কোনো নাম দিল, সেখানে শি হবে। ক্লিয়ার? তো এটা মাথায় রাখবে এবং এখানে সেটা হয়েছে, অর্থাৎ এটা আমি টিক দিলাম। তারপর কি বলেছে, স্টেটমেন্ট যদি, সরি স্টেটমেন্টের অক্সিলারি ভার্ব এবং কোশ্চেন ট্যাগের অক্সিলারি ভার্ব সেম হবে। হ্যাঁ এখানে ইজ আছে,
এখানেও কিন্তু দেখো ইজ কিন্তু ব্যবহার হচ্ছে, অর্থাৎ হ্যাঁ এটাও আমার মিলে গেছে। আর কি আমাকে বলেছে, স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ যদি হ্যাঁ বাচক হয়, কোশ্চেন ট্যাগ হবে নেগেটিভ। কোশ্চেন ট্যাগ হবে নেগেটিভ। দেখে নি, শি ইজ আ ট্যালেন্টেড অথার। হ্যাঁ এখানে কোনো রকম নট জাতীয় কোনো ওয়ার্ড আমি দেখছি না, নট তো নেই, ওই হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি এগুলো কিন্তু দেওয়া নেই। সুতরাং এটা আছে অ্যাফার্মেটিভ, এটা কি অ্যাফার্মেটিভ না এটা নেগেটিভ। তাহলে চলো বুঝলাম, এই নিয়মটাও কিন্তু মিলে গেল। এটার এক্সাম্পল এখানে দেওয়া নেই। যদি কোনো সময় শি ইজন্ট আ ট্যালেন্টেড অথার, আচ্ছা তোমরা এবার বলো তো একটু, যদি এখানে থাকতো শি ইজন্ট বা শি ইজ নট আ ট্যালেন্টেড অথার, তাহলে এখানে কি হতো? তাহলে এখানে হতো ইজ শি। ক্লিয়ার? তাহলে এই নিয়মটাও কিন্তু এই প্রশ্নে দেওয়া নেই, আমরা পরবর্তী প্রশ্নগুলোতে গিয়ে দেখে নেব, অর্থাৎ এটাও কিন্তু আমাদের অ্যাপ্লিকেবল হতে হবে। ক্লিয়ার তো? বলো যদি কোনো ডাউট থাকে। এইটুকু যেটুকু শিখলাম ছোট্ট করে, এখনো খুব বেশিক্ষণ ক্লাস হয়নি, কতক্ষণ হলো? সবে 20 মিনিট ক্লাস হয়েছে। তো যেটুকু শিখলাম আমাকে বলো এইটুকু ক্লিয়ার কিনা, তারপর আমরা ফার্দার যে আমাদের ক্লাস সেখানে এগোবো। প্রত্যেকে কমেন্ট করে বলবে, প্রয়োজনে একবার দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। আর স্ক্রিনশট নিতে পারো, তার থেকে বড় কথা তোমার টেলিগ্রামে, ওই যে টেলিগ্রামটা একটু আগে বললাম না, সেই টেলিগ্রামে তোমাদের এই ক্লাসের ক্লাস নোট কিন্তু পেয়ে যাবে। টেলিগ্রাম কি দেখিয়েছিলাম দেখো, তোমাদের টেলিগ্রাম আমি এখানে বলে দিয়েছিলাম কি, এসএসসি এক্সাম কমরেডস, এখানে তোমরা কিন্তু ক্লাস নোটগুলো পেয়ে যাবে। এছাড়াও শুরুর দিকের কিছুদিন সমস্ত গ্রুপেই সমস্ত চ্যানেলেই তোমার আমি দিয়ে দেবো, কিন্তু পরবর্তীকালে দেখো সব গ্রুপে সবসময় ফরওয়ার্ড করা সম্ভব হয় না। তো ওই ইংলিশ ক্লাসের জন্য আমাদের যে মেন দুটো, অর্থাৎ যেটা ডাব্লিউবিসিএস এর জন্য একটা গ্রুপ আছে আর একটা এসএসসির জন্য, ওই দুই জায়গাতে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা এবার দেখো কি বলেছে। হ্যাঁ এবার যে পোর্শনটা আমরা আলোচনা করব সেটা হলো কি, এই যে ইজেন্ট, আমি এখানে বললাম ইজ নট শি লিখতে পারবো না, শুধুমাত্র ইজেন্ট লিখতে হবে। কেন? কারণ আমাদের প্রথম নিয়মে আমরা বলেছিলাম যে কোশ্চেন ট্যাগের মধ্যে দুটো ওয়ার্ডের বেশি আমরা রাখতে পারবো না। ঠিক আছে? তো এই পোর্শনটা আমি একটু পরে আসছি, আগে এবার এটার একটু মিনিং জেনে নিই। এটার মিনিংটা জেনে নিই যে কেন এটা হচ্ছে, মানে আমরা কেন এই কোশ্চেন ট্যাগ বস্তুটা আবিষ্কার হয়েছিল, বা আমরা কি বাংলায় এটা ব্যবহার করি, আমরা কি বাংলায় ব্যবহার করি এটা, সেটা একটু ছোট্ট করে আলোচনা করে নিই। ঠিক আছে? দেখো যদি জিজ্ঞাসা করে যে বাংলায় কি ব্যবহার করি, উত্তর হলো হ্যাঁ করি। আর এটাকে বলতে পারো একটা অন্য একটা নিয়মের শর্ট ফর্ম। কোন নিয়ম ভাই? তোমরা স্কুলে কম্পিটিটিভ লেভেলে পিএসসির ক্ষেত্রে কিছু এক্সামে হয়তো দেয় ট্রান্সফরমেশন, ট্রান্সলেশন বলছি না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এটা জেনারেলি স্কুলে আমরা প্রত্যেকে প্র্যাকটিস করেছি যে ট্রান্সফরমেশন। এক মিনিট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই যে চ্যাপ্টারটা আমাদের ছিল সেই চ্যাপ্টারেরই বলতে পারো এটা একটা কি বলবো, লাইট ভার্সন। ঠিক আছে? ট্রান্সফরমেশন চ্যাপ্টারেরই এটা একটা লাইট ভার্সন। কিরকম? দেখো যদি এই পার্টিকুলার লাইনটা দেওয়া থাকতো যে তোমাকে ট্রান্সফরমেশন করতে হবে, তাহলে কি করতাম আমরা? দেখো দুটো জিনিস ফলো করতাম। যদি এটা অ্যাফার্মেটিভ হয়, ট্রান্সফরমেশন করে কি করতাম, ওটাকে নেগেটিভ বানাতাম। ক্লিয়ার? এটুকু ঠিক। যদি এটা নেগেটিভ হয়, ট্রান্সফর্ম করে অ্যাফার্মেটিভ বানাতাম। আর কি চেঞ্জ করতাম? আর যেটা চেঞ্জ করতাম, এটা যদি ডিক্লারেটিভ সেন্টেন্স হয় বা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে ট্রান্সফর্ম করে ওটাকে আমরা ইন্টারোগেটিভ বানাতাম। এটা ইন্টারোগেটিভ থাকলে ওটাকে আমি ডিক্লারেটিভ বানাতাম। ক্লিয়ার? যদি মনে পড়ে তাহলে দেখবে মানে সমস্যা হবে না কোনো রকম। এবার এখানকার বিষয়টা কি হচ্ছে, এটা ইন্টারোগেটিভ হওয়া সম্ভব না। আমি তোমাদের শুরুতেই বললাম যে এই যে পার্টিকুলারলি পোর্শনটা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি স্টেটমেন্ট। অর্থাৎ এটা কিন্তু সবসময় ডিক্লারেটিভ সেন্টেন্সেই থাকবে বা অ্যাসার্টিভ সেন্টেন্সেই কিন্তু এটা থাকবে। ঠিক আছে? এটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সেই থাকবে। সুতরাং একটা ঝামেলা কমলো আমাদের, এটা অ্যাসার্টিভ মানে এটা সবসময়
ইন্টারোগেটিভও হবে। আরে বাবা, ওই জন্যই তো কোশ্চেন ট্যাগটা নাম দিয়েছে। অর্থাৎ এই পোর্শনটাকে আমরা কি বলি, বললাম একটু আগে কোশ্চেন ট্যাগ। ক্লিয়ার? তাহলে এই ঝামেলাটা থাকলো না ট্রান্সফরমেশনের। আর কি ঝামেলা পড়ে থাকলো? ঝামেলা পড়ে থাকলো যদি এটা অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ আর অ্যাসার্টিভ গুলিয়ে ফেলবে না কিন্তু। অ্যাসার্টিভ হলো বর্ণনাত্মক বাক্য, যদি ট্রান্সলেশন আমি করি, বা যে কথাগুলো আমি সাধারণভাবে বলে থাকি, আমি ভাত খাই, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং এটাকে আমরা বলতে পারি অ্যাসার্টিভ প্লাস অ্যাফার্মেটিভ, অর্থাৎ বর্ণনাত্মক এবং অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক, তাই তো? তো আমাকে শুধু দেখতে হবে এটা যদি অ্যাফার্মেটিভ হয় এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হলে এটা অ্যাফার্মেটিভ হবে। ক্লিয়ার? তো এটার মানে কি দাঁড়াচ্ছে? এটার মানে আসলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ভাই, ধরো যখন তুমি কাউকে প্রশ্ন করছো যে তুই তো আজকে স্কুলে গিয়েছিলিস, তাই না? তুই তো আজকে স্কুলে গিয়েছিলি, যাসনি? এই যখন বলে যাসনি, তো এর মানে কি দাঁড়াচ্ছে? তখন যাসনি, যে নি উচ্চারণটা করছি না, এটাই কিন্তু আমরা নটের মিনিংটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা নটের মিনিংটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ তার মাধ্যমে আমি যখন প্রশ্নটা জিজ্ঞাসা করি যাসনি, তুই তো গিয়েছিলি, যাসনি তুই, তো এর মানে কি হচ্ছে, তুমি উত্তর যেটা চাইছো সেই উত্তরটা তুমি এক্সপেক্ট করছো কোথায়? তুমি উত্তরটা এক্সপেক্ট করছো হ্যাঁ গিয়েছিলাম। অর্থাৎ এই যে কোশ্চেন ট্যাগ, এর যে অ্যান্সারটা আবার ঘুরে ফিরে আসবে সেটা দেখো এটাই আসবে। আমি এখানে কি বলছি যে তিনি তিনি একজন প্রতিভাশালী লেখিকা, তাই না? বা সে কি না এটা? অর্থাৎ তুমি যখন অলরেডি এটা বলে দিয়েছো তারপর তুমি উত্তর হবে হ্যাঁ 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 সে তো অবশ্যই খুবই ট্যালেন্টেড। তো এই কারণের জন্য আমরা কি করি, যখন একটা অ্যাফার্মেটিভ থাকে এটাকে আমরা নেগেটিভ করি। তো এটা আমি জাস্ট তোমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু বোঝানোর চেষ্টা করলাম, যেন এমনটা মনে না হয় ভাই শুধুমাত্র মুখস্থ করছি, এটা যেন মনে না হয়। আমরা কিন্তু বাংলাতেও ব্যবহার করি, হ্যাঁ এখন হয়তো ব্যবহার ধীরে ধীরে কমছে একটু, কিন্তু ব্যবহার কিন্তু আমরা বাংলাতেও করে আসছি। ক্লিয়ার? উল্টো যদি বলি যে না 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 তুই তো এই কাজটা করিসনি, করেছিলি তো এই কাজটা, উত্তর কি আসবে? না আমি করিনি। অর্থাৎ এটা যদি নেগেটিভ থাকে, প্রশ্নটা যেটা করবো সেটা আমি বানাবো কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, চলো দেখে নিই। এইবার এরপর যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই পোর্শনটা। দেখো বাকি সব আমার কাছে ক্লিয়ার, বাকি সব আমার কাছে মোটামুটি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। যদি ডাউট থাকে আমাকে জানাবে। হ্যাঁ অবশ্যই চেষ্টা করবে আমাদের যে নেক্সট ক্লাস স্যাটারডের ক্লাসের আগে জানানোর, তাহলে কি হবে আমি পরের দিন তোমাদের ওই প্রশ্নগুলো নিয়ে আমি হয়তো সেগুলো সলিউশনটা করে দিতে পারবো। না হলে কি আমি পরে কমেন্ট করে হয়তো আমি তোমাদের রিপ্লাই দিতে পারবো। ঠিক আছে? তো এইবার গন্ডগোল হচ্ছে, আমি বলেছিলাম এখানে দুটো ওয়ার্ড বেশি থাকতে পারবে না ভাই। একটা তো এই আমাদের যে প্রোনাউন, প্রোনাউন ভদ্রলোক ধরে রেখে বসে দিয়েছে, এখানে একটা বসাতে হবে কি অক্সিলারি ভার্ব, এই দুটো ফিক্সড। আবার আমি বলছি যদি এই পোর্শনটা অ্যাফার্মেটিভ হয় ভাই এই পোর্শনটা হবে নেগেটিভ। এইবার গন্ডগোল হয়ে গেল, একটা অক্সিলারি ভার্ব, আবার একটা নট আনতে হবে আমাকে নেগেটিভ করার জন্য, আবার একটা প্রোনাউন লাগবে, ভাই তিনটে ওয়ার্ড হয়ে গেল। তাহলে উপায় কি? উপায় হলো এই দুটোকে জুড়ে দাও, এই দুটোকে জুড়ে শর্ট ফর্ম বানিয়ে দাও। যেমন এখানে করেছি আমি ইজ নট শি লিখতে পারবো না, কিন্তু ইজ নট শি লিখলেই ভুল হবে, কিন্তু ইজেন্ট শি এটা ঠিক আছে। হ্যাভ নট লিখতে পারবো না, হ্যাভেন্ট শি লিখতে পারবো। ক্লিয়ার? এইবার চলো দেখে নিই কিছু কিছু আমাদের শর্ট ফর্ম আমরা আলোচনা করে নিই। ঠিক আছে, একটা মিনিট জাস্ট টাইম দাও, তোমরা এটা চেষ্টা করো কি কি হবে ভাবার চেষ্টা করো, আমি বলে দিচ্ছি। ওকে চলো, লেখাগুলো একটু ছোট ছোট হয়ে আছে, দাঁড়াও একটু বড় করে নিই টেনে। আশা করি এবার ঠিক আছে। চলো কি হবে দেখো, প্রথমে আমি এখানে তোমার জন্য রেখে দিয়েছি, আমি তোমাদের আগেই বলে দিচ্ছি কোন কোন জায়গায় তোমাদের গন্ডগোলটা বাঁধবে। একটা বাঁধবে এই 3 নাম্বারে, একটা বাঁধবে এই 9 নাম্বারে, আরেকটা বাঁধবে 10 নাম্বারে। যারা জানো তারা সবই ঠিক উত্তর দেবে, আমি সেটা জানি, কিন্তু যারা এখনো পর্যন্ত জানো না চাপ নেই, শিখে তো নেবেই, কিন্তু তাদের এই 3 জায়গায় গন্ডগোলটা বাঁধবে। ঠিক আছে,
কিন্তু গন্ডগোল যেন না বাঁধে সেই জন্যই তো ভাই আমি এখানে আছি, তাই না? চলো দেখে নিই। আচ্ছা, খাতায় এগুলো ভালো করে লিখে নেবে যে ওই যে বললাম না, এইদিকের যে ভার্বটা থাকবে, অক্সিলারি ভার্বটা থাকবে, এদিকে সেটাই বসবে। এবার যদি বাই এনি চান্স নেগেটিভ বানাতে হয় তখন কি করব? তখন এই শর্ট ফর্মগুলো দেখো পরে লিখেও দিচ্ছি, শর্ট ফর্মস অফ অক্সিলারি ভার্বস, বিভিন্ন অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম। আগে আমি যেগুলো তোমরা জানো সেগুলো লিখে নিই, তারপর ভালো করে আলোচনা করছি। দেখো ইজ প্লাস নট তোমরা প্রত্যেকেই জানো কি হবে, ইজ বসাবে, এন বসাবে, উপর একটা অ্যাপোস্ট্রফি মার্ক, তারপরে টি। ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নেই। আর নট কি হবে? আর লিখে দিলে এন অ্যাপোস্ট্রফি টি। এটা আমি ছেড়ে দিই, 3 নম্বরটা পরে বলছি একটু। হ্যাভ প্লাস নট কি হবে? হ্যাভ লিখলে এন অ্যাপোস্ট্রফি টি। অর্থাৎ এইটুকু সেগমেন্ট আমি অ্যাড করলেই দেখো কি হচ্ছে, আমাদের কিন্তু যে নেগেটিভ ফর্ম সেটা চলে আসছে। এখানে কি হবে? হ্যাজ নট, একই হ্যাজ লিখলাম এন অ্যাপোস্ট্রফি টি, কমপ্লিট। ওয়াজ নট কি হবে? ওয়াজ, তারপরে এন অ্যাপোস্ট্রফি টি। তারপর কি আছে? ওয়ার নট, এটা নিয়েও সমস্যা নেই। সেম প্যাটার্ন হ্যাড নট, এটাও সমস্যা নেই। ঠিক আছে, দেখো এগুলো আমাদের যেগুলো মোটামুটি জানি, যেগুলো মোটামুটি সহজ, সেগুলো আমি কিন্তু লিখে দিলাম। কিন্তু এইবার আমরা চলে আসছি আমাদের মেইন পোর্শনে, অর্থাৎ যেখানে যেখানে গন্ডগোল হয়। তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে আমাকে এই অ্যাম নট, প্রয়োজনে ভিডিওটা পজ করো, পজ করে আগে কমেন্টে জানিয়ে এসো তোমরা কি তোমাদের মনে হচ্ছে। ঠিক আছে, আর হলো কি শ্যাল নট এবং উইল নট, এই তিনটেকে আমরা শর্টে কিভাবে লিখি দেখো। আমি হ্যাঁ তোমাদের পুরো গল্পটা বলবো, পুরো বিষয়বস্তু কি আছে সবই বলবো। ঠিক আছে, আচ্ছা দেখো অ্যাম নটকে অনেকে কি করে, অনেকে হয়তো এভাবে লিখবে যে অ্যামেন্ট। ঠিক আছে, মানে এই নিয়ম অ্যাপ্লাই করে দেবে, অ্যাম এর সঙ্গে এন অ্যাপোস্ট্রফি টি বসিয়ে দেবে। মনে রাখবে এটা এরকম কোনো শব্দ ইংলিশে হয় না, এরকম কোনো শব্দ ইংলিশে হয় না। আর কি আছে, অনেকে আবার এই অ্যাম নটকে কিভাবে লেখে, অনেকে দেখবে তোমরা হয়তো টিভিতে দেখেছো বলে লিখবে, হয়তো এরকম এ লিখবে, আই লিখবে, এন্ট। উচ্চারণ কিরকম হয়? উচ্চারণ হয় এন্ট। ঠিক আছে, এইবার এটা তো আমি বললাম কোনো ক্ষেত্রেই হওয়া পসিবল না। ঠিক আছে, আমি ক্রস করে দিয়েছি। এইন্ট কথাটা নিয়ে আমি একটু তোমাদের বলে দিতে চাই। সেটা হলো কি, যখন তোমরা হয়তো বিভিন্ন রকম সিনেমা, সিরিয়াল বা হয়তো ওয়েব সিরিজ দেখছো, মানে বেসিক্যালি হিন্দি সিনেমা, হিন্দি মুভি, হিন্দি ওয়েব সিরিজ যখন তোমরা দেখছো, তোমরা হয়তো অনেকে এই এইন্ট কথাটা শুনেছো, এই এইন্ট কথাটা তোমরা কিন্তু পেয়েছো। ঠিক আছে, অর্থাৎ যখন সেখানে সবাই ইউজ করছে, আমি এটাকে ভুল বলতে পারি না, এটা আমি কিন্তু ভুল বলতে পারি না। তোমরা যখন স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কথা বলছো, যখন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো, তখন বিন্দাস বিন্দাস আয়ের সঙ্গে অ্যাম নটের পরিবর্তে তুমি এন্ড কথাটা বলতেই পারো, কেউ মানা করবে না, কেউ ভুল বলতে যাবে না। কিন্তু মাথায় রাখবে এই এন্ড এটা হলো ইনফর্মাল ইংলিশ। হোয়াট ইজ ইনফর্মাল ইংলিশ? সেটা হলো, ফর্মাল হলো যেটা আমরা বইতে পড়ি, যেটা আমরা বইতে পড়ি সেটা হলো ফর্মাল ইংলিশ, যেটা আমাদের আমাদের কম্পিটিটিভ এক্সাম ব্যবহার করতে হবে। আর ইনফর্মাল ভাই বইয়ের বাইরে যা কিছু তুমি গল্প করার সময়, চিঠি লেখার সময়, যখন যেগুলো তুমি ইউজ করছো সেগুলো হলো ইনফর্মাল ইংলিশ। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছি ইনফর্মাল ইংলিশ আমি এটাকেও ইউজ করব না, যেন মাথায় থাকে। এন্ড কথাটাকেও আমি কিন্তু ইউজ করব না আমাদের এক্সাম হলে। তাহলে কি ইউজ করব? তাহলে যেটা ইউজ করব সেটা হলো, মাথায় রাখবে, হয়তো অনেকের একটু হয়তো হিচকি উঠতে পারে যে স্যার এটা কি হয়ে গেল, কেন হলো। ঠিক আছে, ওই যে গানটা ছিল না, ইয়ে ক্যা হুয়া, ক্যাসে হুয়া, কিউ হুয়া। তো যাই হোক, তবু এখানে যদি অ্যাম নট থাকে, তোমরা জানো অ্যাম নট কার জন্য বসে? অ্যাম নট বসে আয়ের জন্য, তাই না? শুধুমাত্র আয়ের সঙ্গেই অ্যাম বসে। তবুও তবুও তোমরা এখানে কিন্তু এই যে আরেন্ট এটাকেই ইউজ করবে, আরেন্ট কথাটাকেই ইউজ করবে কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে। শুধুমাত্র কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে না, যদি অন্য যে কোনো জায়গায় যদি এই অ্যাম প্লাস নট আলাদা করে বললে সমস্যা নেই, কিন্তু যদি তুমি একসঙ্গে যুক্ত করে বলতে চাও, দেখো এটা যেরকম
ইজ নট আলাদা করে বলো সমস্যা নেই, ইজন্ট একসঙ্গে বলো সমস্যা নেই, কিন্তু এই ক্ষেত্রে কি অ্যাম নট আলাদা করে বললে বলো সমস্যা নেই। যদি যখন তুমি চাইছো যুক্ত করতে দুটোকে যুক্ত করতে চাইছো, কম্প্রেস করতে চাইছো, তখন তোমাকে অবশ্যই এই আরেন্ট কথাটা ইউজ করতে হবে। তুমি অ্যাম নট বা এই যে অ্যামেন্ট বা এন্ট এই কথাগুলো তুমি অন্তত এক্সাম হলে গিয়ে ব্যবহার করতে পারবে না, কারণ ওখানে আমরা ফর্মাল ইংলিশ ব্যবহার করি। ক্লিয়ার? চলো, তাহলে এটা হয়ে গেল কি আরেন্ট। মাথায় রাখবে আরেন্ট আই, এটা কিন্তু পুরোপুরি ঠিক আছে, কোনো ভুল নেই। শ্যাল নট, এটা কি হবে? বানানটা দেখে রাখবে, SHANT, শ্যান্ট। উচ্চারণ কি হয়? উচ্চারণ হয় শ্যান্ট। মনে থাকবে উচ্চারণ কি হবে? শ্যান্ট। শ্যাল নটকে আমি শ্যান্ট লিখতে পারি, শ্যান্ট আই। ক্লিয়ার? উইল নট, এটাকে কি করব? এটা কিন্তু অনেকে উডেন্ট করে দেয়, উডেন্ট হবে না। উড প্লাস নট উডেন্ট ঠিক ছিল, উডেন্ট করবে না, এটা হবে কি ওন্ট, WONT। এই হলো আমাদের মোটামুটি প্রত্যেকটা ফর্ম। ঠিক আছে, তাহলে আমি একবার বলে দিই, ইজ নট কি হবে? ইজেন্ট, আর নট আরেন্ট। ডিফারেন্ট আছে এখানে, অ্যাম নটও কিন্তু আরেন্ট হবে, অন্য কিছু হবে না। হ্যাভ নট হ্যাভেন্ট, হ্যাজ নট হ্যাজেন্ট, was not wasn't, were not weren't, had not hadn't, shall not shan't, shalln't না কিন্তু উচ্চারণটাও কি shalln't না shan't, will not won't, won't। ক্লিয়ার? চল, তাহলে আশা করি এই পোর্শনটা আমাদের মোটামুটি বুঝতে পারলাম। এইবার আমি মানে ফার্দার বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আজকে আর আলোচনা করব না। ঠিক আছে, আজকে আর সেই নিয়মগুলো নিয়ে ডিসকাস করব না, আজকে কিছু প্রশ্ন দেখে নিই। কারণ তোমাদের মনে হয়তো একটা মানে এই প্রশ্নটা জেগেই আছে যেখান থেকে প্রশ্ন কিরকম আসে। ঠিক আছে, ও এটা তো একবার বলেছি, তোমরা একটু পারলে শেয়ার করে দিও পোস্টটাকে, কারণ সবাই মিলে যখন একসাথে শিখবো অবভিয়াসলি তোমরা নিজেরাও সেটা বুঝতে পারছো। যখন যখন মানে এর কথা আছে না, যে তুমি যদি ক্লাসের ফার্স্ট বয় হও বা ফার্স্ট গার্ল হও, তুমি জেনে নেবে তুমি ভুল ক্লাসে আছো। ইফ ইউ আর দ্য বেস্ট ইন দ্য ক্লাস, ইউ আর ইন দ্য রং ক্লাস। অর্থাৎ ভাই কম্পিটিশন যদি তোমার না থাকে, তুমি নিজেই নিজের কম্পিটিশন খুঁজে নিয়ে এসো। তোমার থেকেও যে ভালো তাকে তুমি নিজে ধরে নিয়ে এসো, ভাই চল গ্রুপ স্টাডি করি। এটা মাথায় রাখবে সবসময়। মানে এটা আমার কথা অবভিয়াসলি না, আমি জাস্ট এক্সপ্লেন করছি। এটা মাথায় রাখবে, যদি তুমি মনে করো তুমি একটা হয়তো মনে পাঁচজন একটা গ্রুপ আছে একটা তোমাদের বন্ধুদের, তুমি সেখানে সব থেকে ভালো স্টুডেন্ট, ভাই বাকিরা তোমার থেকে শিখে নেবে, তোমার শেখার থাকবে না কিছু। অর্থাৎ তুমি কি করবে, তোমার থেকেও যে ভালো, মানে আমি বলছি না ওদের ছেড়ে দাও, তোমার থেকেও যে ভালো তাকে গ্রুপে ইনক্লুড করো। এতে কি হবে, তোমারও সেখানে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। সুতরাং ওই জন্যই প্রত্যেকে এই যে পোস্টারটা আছে তোমরা আমাদের টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় পেয়ে যাবে, এটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো। কি করতে বলবে, এই যে দেখো এখানে টেলিগ্রামের লিংক দেওয়া আছে, এখানে জয়েন করতে বলবে, বা স্ক্যানারটা স্ক্যান করে জয়েন করতে পারবে। অথবা যদি এগুলো কাজ না করে বাই এনি চান্স, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে লিংক, তাছাড়াও নাম্বারটাও রেখে দাও 9564281246। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার চলে আসি আমাদের প্রশ্নে। যে নিয়মগুলো শিখলাম আশা করি প্রত্যেকে খাতায় লিখে রেখেছো, চলো দেখে নিই কি বলেছে। এই যে তখন বলছিলাম না, মাদার, সিস্টার, ব্রাদার, ফ্রেন্ড থাকলে কি হবে, এখানে দেখো আছে কিন্তু মাদার। দেখো ইয়োর মাদার কুকস ব্রিলিয়ান্টলি। আচ্ছা ওখানে না আরেকটা জিনিস বলা হয়নি, ওটা তোমরা জানো অবশ্য। ঠিক আছে, আমি জাস্ট একবার লিখে দিই। এখানে ছিল কত, 10টা, তো আমি বাকিগুলো এখানে জাস্ট লিখে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, ডু ভার্বটা এখানে লেখা ছিল না। দেখো ডু প্লাস নট কি হবে, এটা টিটাকে এফ মনে হচ্ছে, দাঁড়াও, এটা হবে ডোন্ট। উচ্চারণটার দিকে লক্ষ্য রাখবে, এটা হবে কি ডোন্ট। ঠিক আছে, যদি থাকে ডাজ প্লাস নট, এটা হবে কি ডাজেন্ট। আর যদি থাকে ডিড, এটা একটু স্পেশাল, তখন কি হবে, অনেকে এটাকে উচ্চারণ করো ডিডেন্ট, অনেকে এটার উচ্চারণ করো ডিডেন্ট। তো জাস্ট একটা ছোট্ট টিপস দিচ্ছি, হ্যাঁ, ডিডেন্ট বলবে না,
উচ্চারণ করবে কি ডিডন্ট, ঠিক আছে, উচ্চারণ করবে ডিডন্ট। এই বাংলা হাতের লেখাও এখন খারাপ অবস্থায় চলে গেছে, একটু কষ্ট করে বুঝে নিও। ওরে ভগবান, ঠিক আছে, উচ্চারণ কি হবে, ডয় হর্ষে দন্তা নয় টয় যে উচ্চারণটা হয় ডিডন্ট, সেই ডিডন্ট উচ্চারণ করবে। এটা ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, ঠিক আছে, ডিডন্ট করবে না, ঠিক আছে, ডিডন্টটা বাদ দেবে। তো এই তিনটেও ওর সঙ্গে এক্সট্রা অ্যাড করে নেবে, 11, 12, 13, ঠিক আছে, এগুলো এক্সট্রা অ্যাড করে নেবে। চলো চলে যাই সরাসরি আমাদের প্রশ্নে। দেখো এখানে কি হয়েছে, বলেছে ইওর মাদার কুকস ব্রিলিয়ান্টলি, ঠিক আছে, ইওর মাদার কুকস ব্রিলিয়ান্টলি। তো এখানে ইওর মাদার, আমি আগে এখানে দেখো কোশ্চেন মার্ক দেওয়া আছে, এটা ফিলারের প্রশ্ন একটা, ঠিক আছে, কোশ্চেন মার্ক দেওয়া আছে মানে ইওর মাদার, ভাই মাদার সেটা মাই মাদার হোক, ইওর মাদার হোক, হিজ হার, যার মাদার হোক না কেন, ভাই মা মানে কি, উনি অবশ্যই একজন মহিলা। তো মহিলার জন্য কি করবো, আমি অবশ্যই শি ইউজ করব। এবং দেখো এখানে 4টে জায়গাতেই ওরা জানে, তোমরা এখানে ভুল করবে না। তো প্রশ্ন যখন বানানো হয়েছে 4টে জায়গাতেই কি করা আছে, শি এটাকে কিন্তু ইউজ করা আছে। এইবার চলে আসছে এখানে তোমাদের ভার্ব কি বসাবে, উইল শি, ডাজ শি, ইজন্ট শি, নাকি ডাজন্ট শি। দেখো এখানে এটা কি কিভাবে সলভ করবে, ইওর মাদার কুকস ব্রিলিয়ান্টলি, আমাকে বলো তো এটা অ্যাফার্মেটিভে আছে নাকি নেগেটিভে আছে। অবভিয়াসলি কোনো নট জাতীয় ওয়ার্ড কোনো কিছু নেই, সুতরাং এটা আছে কিসে, এটা হলো একটা অ্যাফার্মেটিভ সেকশন বা সরি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমি যখন কোশ্চেন ট্যাগ বানাবো আমাকে নেগেটিভ আনতে হবে, অর্থাৎ উইল শি এবং ডাজ শি এই দুটো হতে পারে না, এই দুটো হতে পারে না। এইবার বলেছে ইওর মাদার কুকস ব্রিলিয়ান্টলি, এখানে কোন অক্সিলারি ভার্বটা ইউজ করা হয়েছে বলো তো। আমার কাছে অপশনে দুটো পড়েছে, একটা হলো ডু ভার্বের একটা ফর্ম আছে, একটা আছে ইজ ভার্বের ফর্ম অক্সিলারি ভার্ব আকারে। কোন ভার্বটা এখানে ইউজ করা হয়েছে, মনে রাখবে এই যে ডু ভার্বটা না, ডু ভার্বটা হলো আমাদের এই অঙ্ক করতাম, অঙ্কের সেই প্লাস চিহ্নের মতো। দেখো কোনো অঙ্ক মানে সরি কোনো সংখ্যা যদি -5 হয়, আমাকে একটা -5 লিখতেই হবে, কিচ্ছু করার নেই, -5 লিখতেই হবে, কিচ্ছু করার নেই। কিন্তু যদি কোনো একটা সংখ্যা হয়তো বললাম যে +5, সেই ক্ষেত্রে আমি এই +5কে কি শুধুমাত্র 5ও কিন্তু লিখতে পারি, অর্থাৎ প্লাস, এটা আমি ধরে নিই যে আছে, এটা আমি ধরে নিই যে আছে। তো এই প্লাস চিহ্নের মতো অবস্থা আমাদের ডু ভার্বের, প্লাস চিহ্নের মতো অবস্থা হলো ডু ভার্বের, ঠিক আছে। যদি ইজ, ওয়াজ, অ্যাম, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল এগুলো বসে, সেগুলো আমাদের বসাতেই হবে এই মাইনাস চিহ্নের মতো। কিন্তু যদি দেখো কোনো অক্সিলারি ভার্বই নেই, কোনো অক্সিলারি ভার্বই নেই, জানবে এখানে একটা ডু ভার্বের একটা ফর্ম ইনবিল্ট যাকে বলে, অটোমেটিক সেখানে আছেই, থাকবেই থাকবে। ক্লিয়ার? তাহলে আমি বুঝতে পারছি এখানে কোনো ভার্ব নেই, বা এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তুমি যেভাবে খুশি মনে রাখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানেই সেখানে কি হয়, অটোমেটিক্যালি একটা টু ভার্ব এখানে কিন্তু থেকে যায়। ক্লিয়ার? ভাই ইজ তো বসে কোথায়, ইজ তো বসে কন্টিনিউয়াস টেন্সে, তাই না? বা যদি বলতাম যে ইওর মাদার ইজ আ ব্রিলিয়ান্ট কুক, তোমার মা একজন কি, একজন খুবই মানে খুবই ওই ব্রিলিয়ান্ট বা প্রতিভাবান, খুবই ভালো রাঁধুনি বলা যেতে পারে, শেফ বলতে পারো, ঠিক আছে। রাঁধুনি শব্দটা জানি না কেন শুনতে একটু খারাপ লাগে, যেহেতু খারাপ শব্দ না এটা, যাই হোক। তাহলে কি করলাম আমি, এখানে ইজেন্ট এটাও লিখতে পারবো না, সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে ডাজেন্ট শি। কেন, ইওর মাদার, তার জন্য আমি এই শি শব্দটা নিলাম, রিলেটেড প্রোনাউন, এটা আছে অ্যাফার্মেটিভে, অর্থাৎ আমার এখানে দরকার একটা নেগেটিভের জন্য একটা নট দরকার, অবভিয়াসলি আছে যে টেন্সে, আমি বুঝে নিলাম এখানে ডু ভার্বটা কিন্তু হিডেন আছে, কিন্তু থাকে এই প্লাস চিহ্নের মতো, তাই না? তো ডু ভার্বের জন্য আমি এখানে কি করতে হতো, ডোন্ট, কিন্তু না, এখানে গল্প শেষ না ভাই, শি আছে, তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, সেখানে অটোমেটিক্যালি ডু অক্সিলারি ভার্বের সাথে একটা এস বা ইএস বসে যায়। ক্লিয়ার? তো সেই নিয়ম অনুযায়ী কি করলাম, আমি ডাজেন্ট শি করে দিলাম, এবং উত্তর কি, উত্তর হলো এখানে ভাই অপশন সি, ডাজেন্ট শি। ইওর মাদার কুকস ব্রিলিয়ান্টলি, ডাজেন্ট শি, মানে আমি বলছি কি তোমার মা সত্যি অসাধারণ রান্না করেন, করে না, এই যে বিষয়টা, ঠিক আছে। চলো নেক্সট,
আর খুব বেশিক্ষণ ক্লাস নেই আজকের ক্লাসের, কয়েকটা প্রশ্ন আমরা জাস্ট একটু আলোচনা করব, করেই মোটামুটি আজকের ক্লাস প্রায় অনেকক্ষণ হয়েও গেছে, শেষ করব। ঠিক আছে, চলো দেখে নিই কি বলেছে। ইউ হ্যাভ মেমোরাইজড ইউর স্পিচ। বলতে চাইছে তুমি যে স্পিচটা দেবে, হয়তো কোনো প্রোগ্রামে হতে পারে, কোনো কালচারাল প্রোগ্রামে হতে পারে, বা কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে হতে পারে, ঠিক আছে, বা যে কোনো জায়গায় তুমি একটা স্পিচ দেবে, তো আমি নিজেই বলে দিচ্ছি না না না, তুমি তো তোমার স্পিচটা মুখস্থ করেছো, তাই না? তুমি তো তোমার স্পিচটা মুখস্থ করেছো, এরপর কি বলবো? করনি বা তুমি করনি, এই যে বিষয়টা, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি পুরো সেন্টেন্সটা তোমায় বললাম না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর হতো কি, পুরো সেন্টেন্সটা লিখতাম। এখানে বলছে পুরো সেন্টেন্স লেখা দরকার নেই, ট্রান্সফরমেশনের থেকে শুধুমাত্র এইটুকু, অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট এইটুকু পোর্শন তুলে নিলেই আমাদের কোশ্চেন ট্যাগ বিষয়টা হয়ে যাচ্ছে। আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা অনেক পুরনো চ্যাপ্টার ইংলিশের, সেখান থেকে আমেরিকানরা কি করেছে, ছোট্ট করে কেটে নিয়েছে জাস্ট শর্টকাট করার জন্য এটা, ঠিক আছে। কি হবে দেখো, এখানে ইউ আছে, চলো এখানে কিছু করার নেই, আমাকে ইউ তো অলরেডি বসিয়ে দিয়েছে, সমস্যা নেই, ক্লিয়ার। এখানে ভার্ব কি আছে, হ্যাভ। আচ্ছা কিসের প্রশ্ন কিন্তু ভাই এসেছিল এসএসসি সিপিও এসআই 2020 প্রশ্ন, ঠিক আছে। তোমরা চাইলে চেক করতে পারো, যদি আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে সমস্যা নেই, বিশ্বাস না থাকলে চেক করে এসো, পুরো শিফট নাম্বার সহ দিয়ে দিয়েছি, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ রিসেন্টলি প্রশ্ন খুবই কমে গেছে এখান থেকে, কিন্তু টুকটাক ভাই একটা নাম্বারও ইম্পর্টেন্ট, কেন ছাড়বো, তাই না। তো হ্যাভ আছে, ভালো কথা, ডিড হতে পারে না, কুড হতে পারে না, হ্যাজন্ট শি মানে এটা একটা হওয়ার চান্স ছিল, ঠিক আছে। কিন্তু যেখানে ইউ আছে, এখানেও ইউ আছে, ভাই ইউ এর সঙ্গে তো হ্যাজ বসতে পারে না, তাই না, ইউ এর সাথে হ্যাজ বসতে পারে না, এবং জেনারেলি এটা কোনো সময় হয় না যে এটা চেঞ্জ হয়, জেনারেলি হয় না, ক্লিয়ার। তাহলে এখানে হ্যাজেন্টও কিন্তু হবে না, সঠিক উত্তর কি, সঠিক উত্তর হলো ভাই আমাদের হ্যাভেন্ট, মনে থাকবে। আচ্ছা এই কালারটা আই থিঙ্ক ভালো বোঝা যাচ্ছে না, আমি লাইট কালার দিয়ে মার্ক করে দিচ্ছি। হ্যাভেন্ট ইউ, ওই যে বলছিলাম না এখানে থার্ড পার্সন ছিল, তো ওখানে থার্ড পার্সন বসাচ্ছিলাম, এখানে আছে ইউ, তো ওখানে ইউ বসাবো। এবং এই যে পার্টিকুলার প্রশ্নে ইউটা বসিয়েও দিয়েছিল, শুধুমাত্র ভার্বটা আমাদের আলোচনা করতে হয়েছিল। 3 নাম্বার কোশ্চেন দেখে নাও, রাম উইল কাম। উইলকামটাকে ওয়েলকাম বেশি শোনায় আমার কাছে, জানি না কেন, কিন্তু চলো সমস্যা নেই। রাম, এটার জন্য তোমরা নিজেরাই দেখো এবার বুঝতে পারবে, প্লাস অপশন দেখলেও বুঝতে পারবে, রামের জন্য যে রিলেটেড প্রোনাউন অর্থাৎ রামকে বোঝাবো কি দিয়ে, অবভিয়াসলি ভাই হি, এটাই আছে, 4টে অপশনে সেটাই আছে, সমস্যা নেই ওটা নিয়ে আমার। এরপর কি হবে, উইল আছে এবং অ্যাফার্মেটিভ আছে। আমি জানি এতক্ষণে তোমরা প্রত্যেকে অ্যান্সার করেও ফেলেছো নিজের মনে মনে, ভাই একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। আমি বললাম কি, রাম উইল কাম, ভালো কথা। কি হবে, উইল আছে, তো ভাই ক্যান হতে পারে না, ডাজ হতে পারে না, উইল বসবে। এখানে গন্ডগোল করে অনেকে, এই ওন্ট এটাকে ভেবে নেয় হয়তো অন্য কোনো ভার্বের ফর্ম, ভেবে নিয়ে ভাবে যে অপশনে ভুল আছে, চলো এটাকেই মেরে দিই, হয়তো ঠিক উত্তর হবে না। এই ওন্ট এটা আসলে আর কিছুই না, এটাই হলো, এটা আমি একটু আগেই বললাম, এটাই হলো উইল প্লাস নট, তাই না। সুতরাং এখানে উইল হি হবে না, কারণ এটাও অ্যাফার্মেটিভ হতে পারে না, কোশ্চেন ট্যাগ হবে এখানে নেগেটিভ, অর্থাৎ অপশন এ হবে এখানে আমাদের সঠিক উত্তর, ক্লিয়ার। বলো, চলো নেক্সট কোশ্চেন। এবার আর আশা করি বোঝাতে হবে না, আমি ফটাফট তোমাদের বলে দিয়ে এগিয়ে যাচ্ছি কি হতে পারে। আচ্ছা এটা আবার সেন্টেন্স ইমপ্রুভমেন্টের প্রশ্ন, এটা হলো আবার কিসের, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের প্রশ্ন। দেখো এটা হয়েছিল সিজিএল টায়ার 1 2019-এ, ঠিক আছে, সিজিএল টায়ার 1 2019-এ এসেছিল। দেখে নিই কি হবে, দে ডিডন্ট সি ইউ, দে ডিডন্ট সি ইউ, ভালো কথা। বা লাস্টে তো এখানে আমি জানি কি বসবে, লাস্টে তো বসবে দে, এখানে যেহেতু প্রোনাউনই দেওয়া আছে তো চাপ নেই আমার, যেহেতু প্রোনাউন দেওয়া আছে চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটিই নেই, লাস্টে বসবে দে, অর্থাৎ নো ইমপ্রুভমেন্ট হতে পারে না,
নো ইমপ্রুভমেন্ট হতে পারে না। এখানেও দেখো লাস্টে ইট বসিয়ে রেখেছে, কেন হবে ভাই? ছিল দে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ওটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বানিয়ে দিচ্ছে, হতে পারে না, তাই তো? এইবার কি হবে? হ্যাভ, চলো এখানেও দে আছে, এখানেও দে আছে, সমস্যা নেই। বাকি এবার তোমরা নিজেরাও বুঝতে পারছো ভাই, এখানে যেহেতু ডিড লেখাও আছে, নেগেটিভ করার জন্য ডিড লেখাও আছে, সুতরাং এখানে আমি হ্যাভ কোনোভাবে ইউজ করতে পারি না। উত্তর হবে কি? ডিড দে। উত্তর হবে কি? ডিড দে। ক্লিয়ার? চলো নেক্সট। বলেছে কি দে হ্যাভ ডেকোরেটেড দেয়ার হাউস নাইসলি। ভালো কথা, তারা তাদের এসএসসি জিডি কনস্টেবল 2021-এর প্রশ্ন এটা, ঠিক আছে? দে হ্যাভ ডেকোরেটেড দেয়ার হাউস নাইসলি। আমি চলো আগে দেখে নিই, আমি এটা পরে আসছে এই প্রশ্ন, আমি তোমরা নিজেরা কমেন্ট করেও জানাবে, বা তোমরা হয়তো মনে মনে ভেবেও নিয়েছো। এখান থেকে কি হতে পারে? হ্যাভ যেহেতু আছে অ্যাফার্মেটিভ, তো হ্যাভেন্ট হবে। দেটাকে চুপচাপ তুলে এখানে বসিয়ে দাও, অর্থাৎ হ্যাভেন্ট দে, ব্যাস। এই চ্যাপ্টারটা সহজ কেন বললাম ভাই? এইটুকু তো কাজ। তো এখানে হ্যাভেন্ট দে তুমি বুঝতেই পারছো ডিড নট দে হবে না, পসিবল না, অর্থাৎ নো সাবস্টিটিউশনে বলতে পারবো না আমি। হ্যাভেন্ট দে চুপচাপ এটা উত্তর দিয়ে চলে যাও, কারণ হ্যাভ দে এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, এটা অ্যাফার্মেটিভ হতে পারে না, ডিড দেও হতে পারে না, প্লাস অ্যাফার্মেটিভ, অর্থাৎ কোনো অ্যাঙ্গেল থেকে হতে পারে না। চুপচাপ অপশন সিতে উত্তর করে বেরিয়ে যাও, যদি এক্সামে চলে আসে এমটিএস এ 3 নাম্বার আরামসে পেয়ে যাবে, বা সিজিএল এর ক্ষেত্রেও 3 নাম্বার আরামসে পেয়ে যাবে, ঠিক আছে? বা যদি অন্য কোনো এক্সামেও দিয়ে দেয় সেই ক্ষেত্রেও তোমাদের চাপ নেওয়ার কিন্তু বিশেষ প্রয়োজন নেই। নেক্সট নেক্সট কি বলেছে? চলো আমি এটাকে একটু জাস্ট সরিয়ে দিই, হ্যাঁ ভেঙে গেছে, এবার ঠিক আছে। কি বলেছে? আই ইম্যাজিন, আই ইম্যাজিন। দেখো এখানে একটু তোমাদের কনফিউজ করবে, এখানে একটু কনফিউজ করবে। এই যে আই ইম্যাজিন, এইটুকু পোর্শনকে আমরা পাত্তা দেব না। আমি এখানে বলতে চাইছি কি, আমি মনে করি, আই ইম্যাজিন, ওই যে আমি ইম্যাজিন করি বা আমি মনে করি, ইউ হ্যাভ লার্নড আ ভ্যালুয়েবল লেসন ফ্রম দিস এক্সপিরিয়েন্স। আমি দেখো কাউকে সামনে বলছি যে আমার মনে হচ্ছে তুমি এই যে এক্সপিরিয়েন্স থেকে একটা খুবই ভ্যালুয়েবল বা মূল্যবান লেসন তোমাকে শিখতে পেরেছো। তো আমি সামনের জনকে বলছি না, প্রশ্ন কাকে করব? প্রশ্ন নিজেকে করব না, প্রশ্ন তাকে করব। তো তার যে পার্টটা, সেখান থেকে আমি কি করব? কোশ্চেন ট্যাগ বানাবো। ক্লিয়ার? তাহলে আমি ধরেই নিলাম আমার সেন্টেন্স শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে? সেন্টেন্স শুরু হচ্ছে এখান থেকে, এইটুকুর কোনো কাজ আমার এই ক্ষেত্রে নেই। তাহলে কি বলছি? ইউ হ্যাভ লার্নড আ ভ্যালুয়েবল, দরকার নেই ভাই। ইউ হ্যাভ যখনই আছে মানে আমি বুঝতে পারছি কি হবে, এটা হ্যাভেন্ট ইউ। দাঁড়াও, স্পেলিং ভুল হচ্ছে। তাই তো সহজ চ্যাপ্টার, আরামসে বুঝতে পারবো। হ্যাভেন্ট ইউ কোথায় হবে? হ্যাভ ইউ হবে না, ডিড ইউ হবে না, নো সাবস্টিটিউশনও হবে না, কারণ ভুল ভাই এখানে অলরেডি আছে, কারণ ছিল কি ডিডন্ট ইউ। সুতরাং হ্যাভেন্ট ইউ হলো আমাদের সঠিক উত্তর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিজিএল 2022, সিজিএল 2022-এর কিন্তু প্রিলিমসে এটা এসেছিল আবার এই প্রশ্নটা পার্টিকুলারলি। এবং তোমরা জানো সিজিএল হলে একটু টাফ, একটু জটিল দেবে, যেটা এখানে এই আই ইম্যাজিন কথাটা জুড়ে দিয়ে বাঁধিয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি সবগুলোরই লাস্টে ইউ আছে, সবগুলোর লাস্টে ইউ আছে, মানে তুমি আশা করি সমস্যা হওয়ার কথা না। তুমি বুঝতে পারছো এই পোর্শনটাকে কিন্তু এখানে টানছে, ঠিক আছে? চলো নেক্সট। এখানে আবার কি করেছে? এটা স্পট দ্য এরার। এইবার স্পট দ্য এরার নিয়ে একটা বিষয় আমি বলে রাখি, যদি কোশ্চেন ট্যাগের হয় তোমাদের কোনো সমস্যা হবে না আমি জানি, যেটুকু মোটামুটি শিখিয়ে দিলাম এর না আর ওই কম বেশি হয় না। কোশ্চেন ট্যাগ এইটুকুই চ্যাপ্টার, আর ছোটখাটো কয়েকটা জিনিস আছে আমি পরের দিন বলে দেবো, ব্যাস এইটুকুই চ্যাপ্টার, এর থেকে বাইরে কিছু হয়ও না, মানে পরের দিনটা ধরে আমি বলছি। তো চাপ নেওয়ার কিছু নেই, যদি আসে এর মধ্যে থেকে আসবে প্রশ্ন, না আসলে আসবে না, ঠিক আছে? কি বলেছে? ইউর এল্ডেস্ট সিস্টার লিভস ইন আ বিগ সিটি, ডাজ শি? এবার তোমাদের এক্সাম হলে গিয়ে প্রবলেমটা কি হবে? যদি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেয়, যদি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেয়, জানবে হয় এই মানে এই পোর্শনেই আন্ডারলাইন করবে, যদি কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে হয় এই পোর্শনেই আন্ডারলাইন করবে। ক্লিয়ার?
অথবা অথবা করতে পারে এই পোর্শনটাতে, অথবা এই পোর্শনটাতে, ঠিক আছে, মানে টোটাল এই ইউ থেকে। হয়তো এখানে যদি আন্ডারলাইন না থাকে আমি ধরে নেবো এটা ফিক্সড, তাহলে এখানে কি আছে, এখানে আছে ডিডন্ট ইউ। তোমরা বলো তো, যদি ঘুরিয়ে এটাকে আমি বলি যে হয়তো আন্ডারলাইন ছিল ডিডন্ট ইউ হ্যাভ এ, আর এখানে আছে ডিডন্ট ইউ, তাহলে কি হতো আমাদের এখানে ইউ হ্যাভ লার্নটাকে হয়ে যেত ইউ লার্নড, তাই না? কারণ ডিডন্ট ইউ মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে, ডিডটাকে আমি এখানে উড়িয়ে দেবো, সুতরাং V2 বসিয়ে দাও, ইউ লার্নড। ক্লিয়ার? এইটুকু তো পার্থক্য। আর প্রবলেম হয়ে যায় এখানে, তোমরা বুঝে উঠতে পারো অনেক সময় যেটা ভাই কোন চ্যাপ্টারের এরার, তাই তো? সেটার জন্য আমরা প্র্যাকটিস সেশন নিয়ে আসবোই বললাম, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো। ভাই 7000 প্রশ্ন মানে ভাবতে পারছো, মিনিমাম 500টা আমরা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করবো ওখানে। আর আমি তো চাইছি ভয়েস চেঞ্জ দিয়েই শুরু করব তোমাদের জন্য। আমি দেখতে চাই ভয়েস চেঞ্জের ভয় কতদিন থাকে। একটা ক্লাস করবে 50টা প্রশ্ন, দুটো ক্লাস করবে 100টা প্রশ্ন হয়ে গেল, তারপরের দিন ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকবে ভাই ভয়েস চেঞ্জের প্রশ্ন, এই আমি পাত্তা দিই না। যেমন আমি নিজে দিই না, দুদিন পরে দুটো ক্লাস করার পর দেখবে তোমরা নিজেরা বলবে ভাই ভয়েস চেঞ্জকে আমি ভয় পাই না। এভাবেই প্র্যাকটিস করবো আমরা। ক্লিয়ার? চলো কি হবে এখানে, মাই এল্ডেস্ট সিস্টার লিভস মানে আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, কি হতে পারে বলেছিলাম না, লিভস যখন আছে প্রেজেন্ট ইনডিফিনাইট মানে কি হবে, ডু ভার্বের ফর্ম বসবে, এবং যেহেতু এখানে মাই সিস্টারের কথা বলা আছে, এটার জন্য বসবে কি শি, আর তবে এখানে ডু ভার্ব চলে আসবে, কিন্তু শুধুমাত্র ডু না, ডাজ হবে, তাই না? কিন্তু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ বসবে। এখানে কি আছে, নট নেই, মানে ওখানে ডাজ এর সঙ্গে নট জুড়ে দিতে হবে আমাকে, ডাজেন্ট শি, এই তো হলো উত্তর। তাহলে ভুল, ডাজেন্ট শি কে ডাজ শি বানিয়েছে, হতে পারে না। ভুল কোথায় আছে চুপচাপ বলে দাও। অপশন সি তে এটা বসানো আছে ডাজ শি, ডাজ শি না হয়ে কি হতো, এটা হতো ডাজেন্ট শি, তাই না? এটা হতো সঠিক উত্তর। ক্লিয়ার? এই তো হলো প্রশ্ন। আর দেখি আছে কিনা, লাস্ট, আই থিঙ্ক এটাই লাস্ট কোশ্চেন আজকের। হ্যাঁ, আজকে আমরা লাস্ট কোশ্চেন প্র্যাকটিস করবো, পরের দিন আবার নতুন জিনিস কিছু মডেল ভার্বটা আছে ওগুলো দিয়ে আলোচনা করবো, ঠিক আছে? দেখো সেম স্পট দ্য রেটের প্রশ্ন। এভরি স্যাটারডে ইওর মাদার প্রিপেয়ার্স আ পুডিং। এভরি স্যাটারডে ইওর মাদার প্রিপেয়ার্স আ পুডিং। পুডিং কি, এক ধরনের খাবার। ওই আমি নিজেও ভালোভাবে জানি না সত্যি বলতে, বাট যেটুকু জানি ওই কেক জাতীয় হয়তো কিছুটা হয়তো তৈরি হয় ওখানে, সেটাকে পার্টিকুলার নাম দেওয়া হয়েছে পুডিং। তোমরা জানলে একটু কমেন্টে জানিয়ে, ঠিক আছে? আমি তো খুব বেশি খাবারের ভ্যারাইটি এখন ট্রাই করিনি, তো যারা তোমাদের বলছে যারা ফুড, 1 মিনিট, যেটা হয়তো হাইলাইট না করলেই না, যেটা হয়তো হাইলাইট না করলেই না, এটা প্রশ্নটা দেখে নাও কিসের। ভাই প্রশ্নটা দেখে নাও এটা কিসে এসেছিল। সিজিএল মেন্সেও কিন্তু এই ধরনের প্রশ্ন দিচ্ছে, সিজিএল মেন্সেও কোশ্চেন ট্যাগ থেকে প্রশ্ন দিচ্ছে, মানে এবার তো এই চ্যাপ্টারটাকে মোটেও ছাড়া যাবে না, শিখতে কিন্তু হবেই। কারণ ভাই প্রিলিমস তো ক্লিয়ার করেও যাব, মেন্স ক্লিয়ার না করলে ভাই চাকরি পাবো কি করে? চাকরি তো তখন পাবো যখন আমি মেন্স ক্লিয়ার করব, তাই না? তাহলে দেখে নি কি বলেছে, এভরি স্যাটারডে, যায় আসে না আমার, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দরকার নেই। ইওর মাদার, এটা হলো আমাদের সাবজেক্ট, ওরে ইওর মাদার এটা হলো আমাদের সাবজেক্ট, আর প্রিপেয়ার্স এটা হলো ভার্ব, আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তার মানে কি, তার মানে হলো এই যে প্রিপেয়ার্স কথাটা বলেছে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। মানে আমি এটুকু বুঝে গেলাম, ইওর মাদারের জন্য কি বসবে, শি বসবে। প্রিপেয়ার্স যেহেতু আছে, এখানেও দেখো আগের প্রশ্নটার মতোই হবে, ডু বসবে, কিন্তু শি আছে যেহেতু ডাজ বসবে। আচ্ছা এরপরে কি আছে, এখানে কোনো নট নেই মানে ওদিকে নট বসবে, এখানেও সেই সেম ডাজন্ট শি বসবে। লিখে দিয়েছে ইজন্ট শি। ভুল কোথায় হবে, ভুল এখানেই হবে, ভুল এখানে হবে। সিজিএল মেন্সের প্রশ্নটা কত সহজে সলভ করতে পারলে, এটা ইজন্ট শি হবে না, হবে কি, হবে হলো ডাজন্ট শি। ডাজন্ট শি, বলো ক্লিয়ার হচ্ছে কিনা। আজকে তোমরা কমেন্টে একটু জানিয়ে দিয়ে যাও আমাকে যে এই চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার হলো কিনা, আমি জাস্ট শুনতে চাই। একদম সহজ চ্যাপ্টার মোটামুটি, সেটাকেও আমি টেনে
টেনে 1 ঘন্টা পড়িয়ে দিলাম, ভালো করে বুঝিয়ে দিলাম, প্রশ্ন সলভ করিয়ে দিলাম বেশ কিছু, এবং তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রশ্ন সহজ সহজ বানিয়ে নিয়ে আসিনি ভাই। প্রশ্ন সব এসেছিল, কিন্তু সিজিএল মেন্স পর্যন্ত এক্সামে এই ধরনের সহজ সহজ প্রশ্ন আসছে। তাহলে বুঝতেই পারছো চ্যাপ্টারটা যেরকম সহজ তেমন, এবং 2022 ভাই, এটা খুব পুরনো না, আবার 2025 এক্সাম দিতেই পারে, 2025 এক্সাম দিতেই পারে। সুতরাং প্রিপেয়ার হয়ে থাকো, এই ধরনের প্রশ্ন কিন্তু আবার আসতে পারে, তো প্রিপেয়ার হয়ে থাকো। আর আমি আর কিছু বলছি না, শুধুমাত্র আরেকবার এগুলো তোমাদের মনে করিয়ে দেব যে আমাদের ডিসক্রিপটিভেরও কিন্তু ফ্রি ব্যাচ তোমাদের এই চ্যানেলে চলছে অলরেডি, যেটা আমরা আরও একটা জিনিস খুব 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 জোর গলায় সত্যি বলতে পারি যে বাংলায় অন্তত প্রথমবার আমরাই কমপ্লিট ব্যাচ, একটা দুটো খুচরো ভিডিও না, যে আজকে ইচ্ছা করলো ভিডিও দিলাম পরের দিন থেমে গেলাম, হ্যাঁ কিছু কারণের জন্য হতে পারে কোনো কোনো সময়, কিন্তু কমপ্লিট ব্যাচ এখানে কিন্তু এই মুহূর্তে 45+ ভিডিও এখানে আছে। ইংলিশ, বেঙ্গলি গ্রামার, ইংলিশ গ্রামার, জিএস, ম্যাথ, সমস্ত কিছুর কমপ্লিট ব্যাচ 45টার বেশি। অনেক হয়তো পেড ব্যাচও তোমরা পাবে না, সেটা ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে, প্রত্যেকে দেখে নিও, যাতে যাদের প্রয়োজন হবে। পিএসসি মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি, এসআই, আইসিডিএস, তারপর তোমার যেটা এখন রিসেন্টলি তোমাদের যেটা ক্রেজ চলছে, মানে প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছে, হাইকোর্টের এলডিএ, যাদের প্রয়োজন হবে দেখে নিও। প্রত্যেকটা ক্লাস এখানে দেওয়া আছে, সিরিয়াল ওয়াইজ পরপর সাজিয়ে দেওয়া আছে। আর কি, যদি এটা তোমরা যদি নিতে চাও, যদি মনে করো যে না এর পরেও আমার আরও কিছু প্রয়োজন হবে, আমার পার্সোনাল গাইডেন্স প্রয়োজন, আমি সরাসরি খাতা চেকিং করতে চাই, তাহলে সেকেন্ড ব্যাচ আমাদের শুরু হচ্ছে কবে? 4 ফেব্রুয়ারি থেকে। তোমরা জানো যে ফার্স্ট ব্যাচে আমাদের অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে, 4 ফেব্রুয়ারি থেকে সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে। প্রত্যেকে কন্ট্যাক্ট করতে পারো, উপরে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9143886333 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর যেটা আমি অলরেডি 2বার বলে দিয়েছি, সেটা আরেকবার ছোট করে বলে দিই, সেটা হলো আমাদের এই ব্যাচটা, এটাও আমি বলতে পারি অন্তত পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় ইউটিউব চ্যানেলে, পেড ব্যাচের কথা বলছি না আমি, বাট ইউটিউব চ্যানেলে এই এসএসসির ইংলিশ পিনাকেল কমপ্লিট সলিউশন, এটা কিন্তু তোমরা এই চ্যানেলেই পাবে। কবে শুরু হবে আমি জাস্ট এটা 2-1 দিন পরে তোমাদের ডেট জানিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে। কোন টেলিগ্রাম চ্যানেল? এই যে এখানে, প্রত্যেকে জয়েন করে যাও এবং ভাই পড়াশোনা করো। 2025 সাল আবারও একটা বিশাল বড়সড় সুযোগ নিয়ে আসছে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সহ মানে স্টেট প্লাস সেন্ট্রাল সবকিছু মিলিয়ে, রেল, ব্যাংক, এসএসসি সবকিছু মিলিয়ে তোমরা প্রায় 35+ এক্সাম এই বছরও তোমরা পাবে। সুতরাং প্রিপারেশন সেভাবেই নাও, যতক্ষণ আমাদের মানে সামর্থ্য বা সাধ্য অনুযায়ী আমরা তোমাদের চেষ্টা করছি হেল্প করার, তোমরা পড়াশোনাটা প্রত্যেকে চালিয়ে যাও, ঠিক আছে? অল দ্য বেস্ট প্রত্যেককে। আজকে সেশন আমি তাহলে এখানেই শেষ করছি।